দর্শক, আজকে একটা অন্যরকম ঘটনা ঘটেছে। দুদক কার্যালয় ঘেরাওয়ের ঘটনা ঘটেছে এবং খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে দুদক কার্যালয় ঘেরাও করা হয়েছে। ইস্যুটা কি? সরকারের উপদেষ্টাদের এপিএসদের যে দুর্নীতি, শত শত কোটি টাকা মেরে দেয়া এবং এনসিপি নেতাদের যে দুর্নীতি, ডিসি বাণিজ্য সহ নানা রকমের টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, সেই ব্যাপারগুলোতে দুদক কেন নিশ্চুপ? কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না? আগামী 15 দিনের মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দুদক কার্যালয় ঘেরাওয়ের মধ্যে কর্মসূচি থাকবে না। কর্মসূচিটা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের দিকে চলে যাবে এবং তখন আন্তর্জাতিক গণমাধ্যমে এটা ফলাও করে প্রচারিত হবে, তেমন কথাও ঘোষণা করা হয়েছে। দুদক ঘেরাওয়ের ফলে কি হলো, কি পরিবেশ তৈরি হতে যাচ্ছে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে দুদক কার্যালয় ঘেরাও করা হলো। যুব অধিকার পরিষদ তারা এই দুদক কার্যালয় ঘেরাও করলেন। দুদক কার্যালয় ঘেরাও করে দুদকের চেয়ারম্যানের সঙ্গে তারা ঘেরাওয়ের পরে তাদেরকে যখন আহ্বান জানানো হলো কথা বলার জন্য, তখন তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন এবং স্পষ্টভাবে বললেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম, স্বাস্থ্য উপদেষ্টার পিও, এছাড়া এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর, তারা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির ব্যাপারে দুদক কেন চুপ রয়েছে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম 311 কোটি টাকার মালিক হয়েছেন, সুইজারল্যান্ডে বাড়ি করেছেন, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর, তিনি ডিসির বদলির বাণিজ্য করেছেন, পাঠ্যপুস্তক বোর্ড থেকে কমিশন বাণিজ্য করেছেন, সচিবালয়ে নানা রকমের টেন্ডারবাজি বাণিজ্য করেছেন, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? স্বাস্থ্য উপদেষ্টার পিওকেই বা কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সরকার এদের ব্যাপারে কেন চুপ? সরকার দুর্নীতির বিরুদ্ধে এত কথা বলছে, বিগত সরকারের দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছে, এত লেকচার দিচ্ছে সবাই, ভালো ভালো লেকচার সবাই দিচ্ছে, কিন্তু এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? সেই প্রশ্ন তারা করেছেন এবং বলেছেন তাদের বিরুদ্ধে দুদক যথাযথ কার্যক্রম নিয়ে আগামী 15 দিনের মধ্যে তদন্ত করে যদি ব্যবস্থা না নেয় তাহলে 15 দিন পরে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে। সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন আজই এবং এটাও বলেছেন যে আজকের কর্মসূচি যেন তারা পালন করতে না পারে সেই জন্য তাদেরকে কর্মসূচির আগে নানা ধরনের বিভিন্ন জায়গা থেকে হুমকি, ধামকি, ভয় দেখানো হয়েছে যেন কোনোভাবেই আজকের কর্মসূচি পালন করতে না পারে তারা, কিন্তু তারপরেও তারা এই কর্মসূচি পালন করেছে। প্রশ্ন উঠেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম, তার বিরুদ্ধে যে 311 কোটি টাকার কেলেঙ্কারি, সেই ঘটনা প্রকাশ পাওয়ার পরেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সালাউদ্দিন তানভীরের নামে এত অভিযোগ, তাকে এনসিপি বহিষ্কার করেছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? উত্তরে হয়তো সরকার বলবে তাদের বিরুদ্ধে তো অভিযোগ প্রমাণিত হয়নি। তো কি অভিযোগ প্রমাণিত হয়নি তো কি, তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন? আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের আপনারা গ্রেপ্তার করেছেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ প্রমাণিত হয়েছে? তারাও তো অভিযুক্ত, তাদের বিরুদ্ধে তো অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। অভিযোগের ভিত্তিতেই তো আপনি তাদেরকে গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করেছেন, গ্রেপ্তার করার পরে তদন্ত করছেন, তদন্ত রিপোর্ট আদালতে জমা দেবেন, তারপরে আদালত বিবেচনা করে রায় দিবে যে তিনি দোষী নাকি নির্দোষ। তাহলে তাদেরকে জেলের ঘানি টানতে হচ্ছে কেন? অভিযোগের ভিত্তিতেই তো তাদেরকে জেলের ঘানি টানতে হচ্ছে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএসকে তাহলে কেন জেল খাটতে হবে না অভিযোগের ভিত্তিতে? এত বড় অভিযোগের ভিত্তিতে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? তাহলে এটা কি বৈষম্য না? বৈষম্যহীন সমাজ গড়ার কথা, বৈষম্যহীন আন্দোলন আমরা করে তাহলে কি পেলাম? বৈষম্যযুক্ত সমাজই তো আর একটা পেলাম, যেখানে আর এক গোষ্ঠী বৈষম্য করছে, সাধারণ জনগণ বৈষম্যের শিকার হচ্ছে। তাহলে পার্থক্যটা কি হলো? তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা কি হলো?
নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুধুমাত্র মিডিয়ার মাইক্রোফোনের সামনে বড় বড় লেকচার দেওয়া, সেখানেই সীমাবদ্ধ থাকবে? আমরা এই যুব অধিকার পরিষদ যারা এই দুদক কার্যালয় ঘেরাও করলো, তাদেরই মূল নেতা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে দেখলাম যে ঝিনাইদহে তার এলাকায় গাড়ি নিয়ে শোডাউন করছেন। হুটখোলা গাড়িতে তিনি মালা পরে এভাবে হাত নাড়ছেন, জনগণের উদ্দেশ্যে হাত নাড়ছেন, এবং ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গাড়ি যে রাস্তায় চলছে সেই রাস্তার দুই পাশে একটি মানুষও দাঁড়িয়ে নেই, ফাঁকা রাস্তায় তিনি হাত নাড়ছেন। তার মানে হচ্ছে যে তিনি রিহার্সাল করছেন কিভাবে হাত নাড়া যায়। যাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, আপনি এনসিপির কথাই ধরেন, এনসিপির যশোরে একটা প্রোগ্রাম করতে গিয়ে নাহিদ ইসলাম নিজের কর্মীদের মধ্যে মারামারিতে সেই প্রোগ্রাম না করে ফিরে আসতে বাধ্য হয়েছেন। ঢাকা কেন্দ্রিক, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মূলত তাদের জনপ্রিয়তার গণ্ডি, এই যে রাজনৈতিক দল, এই যে রাজনৈতিক বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, বড় বড় কথা, আমি যদি গণ অধিকার পরিষদের কথা বলি, আমি যদি এনসিপির কথা বলি, আমি যদি এবি পার্টির কথা বলি, আমি যদি আরও বেশ কিছু দল রয়েছে যাদের নাম এই মুহূর্তে মনে আসছে না, তাদের কথা বলি, তারা শুধুমাত্র বড় বড় মান্নার যদি কথা বলি, জুনায়েদ সাকির কথা যদি বলি, তারা শুধুমাত্র মিডিয়া কাভারেজের রাজনীতি করছেন। তাদের সামনে মাইক্রোফোন, টেলিভিশনের মাইক্রোফোন যাচ্ছে, সেই মাইক্রোফোন পেলে তিনি কথা বলছেন এবং সেটা মিডিয়াতে খবর হচ্ছে, এবং মিডিয়াতে আমরা মনে করছি তারা বিশাল বিশাল রাজনীতিবিদ। বাস্তবেতে কিন্তু তারা জনপ্রিয়তার একেবারে শূন্যের কোটায় বিরাজ করছেন। সেই বাস্তবতাকে আমরা অনুধাবন করি, তাহলে এই রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে কি হবে, যে রাজনৈতিক বন্দোবস্ত শুধুমাত্র মিডিয়া পেলে মিডিয়ার সামনে বড় বড় কথা বলার রাজনীতি। আমরা এই যে উপদেষ্টার এপিএসের এত বড় কেলেঙ্কারি ফাঁস হলো, এনসিপি নেতাকে বহিষ্কার করা হলো দুর্নীতির অভিযোগে, এটা নিয়ে একমাত্র গণ অধিকার পরিষদ ছাড়া, রাশেদ খান এবং নুরুল হক নূর, এই দুজন ছাড়া অন্যান্য রাজনীতিবিদ যারা বৈষম্যের বিরুদ্ধে এত কথা বলেছেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্ম করেছিলেন নিজেদেরকে, তারা কেউ একটি কথাও বলছেন না, তারা একটি সমালোচনাও করছেন না। সেই ঘটনাগুলো কেন ঘটছে? বড় দলগুলোও কোনো কথা বলছেন না, কোনো সমালোচনা করছেন না এই ব্যাপারে, নির্দিষ্ট করে তাদের বিচারের আওতায় আনার দাবি তুলছেন না। ব্যাপারগুলো কি একটু এলোমেলো না? ব্যাপারগুলোর কনক্লুশন টানলে কি এটাই দাঁড়ায় যে রাজনীতি শুধুমাত্র স্বার্থের জন্যই রাজনীতিবিদরা করেন, নিজেদের স্বার্থ যেখানে সেখানেই প্রয়োজন অনুসারে ভূমিকা রাখবেন, প্রয়োজন অনুসারে কথা বলবেন, প্রয়োজন অনুসারে কথা বলা থেকে বিরত থাকবেন? তেমনটাই কি বাংলাদেশের রাজনীতি হয়ে পড়ল? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।